রিকানেক্ট করতে হইলো তোমাদের আবার জয়েন করতে হবে। প্লিজ তোমরা আবার নিজেদেরকে জয়েন করে নাও। আর উপেলাহে জয়েন হয়েছ। অন্য যারা জয়েন হতে পারে না তোমরা নিজেদেরকে জয়েন করে নাও। আচ্ছা, আমরা আমাদের লজিক সার্কিটে O0 আউটপুটের কানেকশনটা দিলাম। এরপর O1 এর জন্য আমরা পাচ্ছি কি D2 প্লাস D3। D2 মানে হলো এটা, D2 আর D3। দেখো আমাদের লজিক সার্কিট অঙ্কন শেষ। যে এখানে আমি শুরুতে কি করলাম, যে আমার আউটপুট দুইটা কোন ধরনের, এটা কি এন্ড হবে না অর হবে সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি দেখলাম যে এগুলো হলো অর গেট, আমি দুটো অর গেট এখানে লিখে রাখলাম। যে এর নামটা হলো কি, একটা হলো O0 আউটপুট আর একটা হলো O1। এইদিকে আমার ইনপুট সংখ্যা হলো 4টা ইনপুট আমি এখানে লিখলাম, D0 D1 D2 D3। লিখার পরে এরপর আমি O0 তে এখানে কোনটা আসতেছে, D1 প্লাস D3। এখানে আমি D1 প্লাস D3, প্লাস মানে অর বোঝাচ্ছে এক্ষেত্রে, হ্যাঁ অর গেট। আমি এটা কানেকশন দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় আউটপুটে O1 মানে হলো D2 আর D3, এটা আমি কানেকশন দিয়ে দিলাম। আমার লজিক সার্কিট অঙ্কন শেষ। এখন তোমাদের আরেকটা বিষয় আমি মনোযোগ আকর্ষণ করছি। দেখো আমার 4 to 2 লাইন এনকোডারের ক্ষেত্রে 4টা ধারাবাহিকতা আমি দেখিয়েছি। একটা হলো ব্লক ডায়াগ্রাম, দ্বিতীয়টা হলো ট্রুথ টেবিল, তৃতীয়টা হলো বুলিয়ান ফাংশন, চতুর্থটা হলো লজিক সার্কিট। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, বিষয়টা যাতে তোমাদের কাছে দুর্বোধ্য মনে না হয়, হ্যাঁ জটিল মনে না হয়, সেই জন্য এই ধারাবাহিকতাটা। কিন্তু তোমরা দেখো এখানে শর্টকাট, এখানে আমরা যে এই যে বেলুটা লিখলাম কোনাকুনি এখানে আমরা 1 গুলা লিখলে আমাদের হয়ে যাচ্ছে। আবার এই ক্ষেত্রেও দেখো আউটপুটের ক্ষেত্রে আমার 0 1, আমরা জানি যে ইনপুটের ভ্যালু দিতে গেলে ডান দিক থেকে প্রথমে 0, তারপর 1, তারপর 0, তারপর 1, তারপর দুটো 0 দুটো 1, তারপর 4টা 0 4টা 1, এইভাবে আমরা ক্রমান্বয়ে বাম দিকে অগ্রসর হতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ট্রুথ টেবিলটা ফলো না করেও আমরা এই ক্ষেত্রে ভ্যালুটা বসাইতে পারি কিনা, হ্যাঁ এই বুলিয়ান ফাংশনের ভ্যালুটা বসাইতে পারি কিনা, বা এক্ষেত্রে আমার যে লজিক সার্কিট আমি এটা দেখাইতে পারি কিনা। তোমরা দেখো যে এখানে O0, হ্যাঁ O0 এটা হলো একটা আউটপুট। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে ভ্যালুটা থাকে, প্রথম ভ্যালুতে থাকে 0, তারপর 1, তারপর 0, তারপর 1। তাহলে আমি এখানে কোনগুলো ফলো করলাম, যে যেখানে 1 আছে, তাহলে আমার এক্ষেত্রে 0টা তো বাদ যাবে, 0টা বাদ গিয়ে 1 মানে হলো কি D1 এর ঘর, তাহলে আমার এখানে D1 আসছে। তারপরে 0 ঘর বাদ, তারপরে কি 1, এই 1 এর জন্য আবার কোন ঘর আসতেছে D3, তাহলে 1 3। এরপর যদি আরো প্রয়োজন পড়তো তখন আমি হয়তো দেখতাম যে তখন হয়তো D5 আসতেছে, D7 আসতেছে, এইভাবে আসতেছে। তার মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, 0টা বাদ 1 একটা কাউন্টে আসে। এরপরে দেখো O1, হ্যাঁ O1 এর জন্য আমার দুইটা 0 মানে কি, যে এখানে আমার প্রথম ইনপুট হলো D0 D1, এই দুইটা বাদ, তারপর D2 D3, এই দুইটা তো 1 আছে, আমি এখানে 1 দুইটা কানেকশন করে দিলাম। তার মানে এক্ষেত্রে আমার
ট্রুথ টেবিল ছাড়াও আমাদের যে 0101 দুটো 0 দুটো 1 এটা মাথায় রাখলে এটা যদি মেমোরিতে থাকে আমরা এক্ষেত্রে সরাসরি বুলিয়ান ফাংশন থেকে বা ব্লক ডায়াগ্রাম থেকে আমরা লজিক সার্কিট আঁকা আমাদের পক্ষে সম্ভব। এখন আমি আরেকটা দেখাবো যে 8 to 3 লাইন এনকোডার সম্পর্কে। তাহলে আমার 4 to 2 লাইন এনকোডার কিভাবে এই ব্লক ডায়াগ্রাম থেকে শুরু করে লজিক সার্কিট পর্যন্ত অগ্রসর হতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন আমরা দেখাচ্ছি 8 to 3 লাইন এনকোডার। 8 to 3 লাইন এনকোডার বা 8 to 3 এনকোডার। D0 স্যার ক্যামেরাটা একটু বাম দিকে সরবে, বাম দিকে লেখাগুলো একটু ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি। আমার ওই যে বলছি যে আসলে ক্যামেরাটা আমি চেঞ্জও করতাম কিন্তু লকডাউনের কারণে মার্কেট থেকে ক্যামেরা নিতে পারতেছি না। হ্যাঁ, মার্কেটটা ওপেন হলে আমি তোমাদের জন্য এই সীমাবদ্ধতা যাতে দূর করা যায় সে চেষ্টা করবো। এখন আমি বলে দিচ্ছি, এখন দেখতেছো? দেখো আমি এখানে আরেকটা এনকোডার দিচ্ছি 8 to 3 লাইন এনকোডার। হ্যাঁ, যে এখানে আমি 8টা ইনপুট দিচ্ছি D0 D1 D2। আমি একটু লিখে নিই, তারপর তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, একটু লিখে নিই আমি। D0 D1 D2 D3 D4 D0 D1 D2 D3 D4 তারপরে D5 D6 D7। এখন তোমরা ব্লক ডায়াগ্রামটা দেখো। ইনপুট লাইনে আমরা 8টা ইনপুট দিলাম। D0 থেকে শুরু করে D7 পর্যন্ত 8টা ইনপুট। D0 D1 D2 D3 D4 D5 D6 এন্ড D7। আর আউটপুট আসবে, যেহেতু ইনপুট হলো 8টা, আউটপুট আসবে 3টা। এই 3টা আউটপুট আমি দিলাম কি ABC, অথবা আমি O0 O1 O2 অথবা D0 D1 D2, এটা আমার সুবিধা অনুযায়ী আমি লিখতে পারি। তবে যদি পরীক্ষার প্রশ্নপত্রে বলা এভাবে তোমার বলা হয় যে 3টা ইনপুট থাকবে, সেই 3টে ইনপুটে যে ABC 3টে ইনপুট, তার মধ্যে এটা হলো MSB। এটা যদি থাকে তাহলে তোমাকে এ লিখতে হবে MSB এর অবস্থানে। হ্যাঁ, এটা তোমাকে খেয়াল করতে হবে যে পরীক্ষার প্রশ্নপত্রে কোনো শর্ত দিয়ে দিচ্ছে কিনা। শর্ত দিলে যেভাবে বলে LSB বা MSB সেটা খেয়াল করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমার এই ব্লক ডায়াগ্রাম অঙ্কন শেষ। এখন আমি ট্রুথ টেবিল অঙ্কন করব। বোর্ডটা ছোট হয়ে গেছে ট্রুথ টেবিলের জন্য, তোমরা একটু খেয়াল করো।
এখানে আমি ব্লক ডায়াগ্রামটা লিখলাম, আমি ওটা মুছে ফেলবো, এই জন্য এখানে একটা লিখে রাখছি। আমার ইনপুট D0 থেকে শুরু করে D7 পর্যন্ত। এখন আমি দ্বিতীয় ধাপে ট্রুথ টেবিলটা দেখাচ্ছি। এটা হলো ইনপুট লাইন, ইনপুট, এদিকে হলো আউটপুট। ইনপুটে আমার ইনপুট হলো 8টা, তাহলে আমার 8টা কলম, এই কলম নির্ধারণ করতে হবে। আটটা কলাম আমি 8টা ইনপুটের জন্য লিখে এঁকে নিচ্ছি। আর এখানে আউটপুট হলো 3টা। আচ্ছা, আমি এর আগেও বলছি যে এখানে আমার যেহেতু 8টা ইনপুট, হ্যাঁ, 2 কিউব, তাহলে আমার এখানে সারির সংখ্যা হবে 8টা। মানে বেস হলো এখানে 2, আর এখানে আউটপুট কয়টা? আউটপুট 3টা, 2 কিউব মানে 8টা। তাহলে এক্ষেত্রে আমার 8টা লাইন হবে। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, এটা বুঝলে তোমাদের আর সমস্যা হবে না। এখানে আমার আউটপুট গুলো কি কি? এ বি সি, আমি লিখতেছি এ বি সি আউটপুট। আর এই ক্ষেত্রে আমার ইনপুট গুলা D0 থেকে D7 পর্যন্ত। D0, D1, D2, D3, D4, D5, D6, D7। বাম দিকের গুলো হলো আমার ইনপুট, ডান দিকের গুলো হলো আউটপুট। এখন তোমরা দেখো আমার কলাম এবং সারি নির্ধারণের কাজ শেষ। আমি এখন ভ্যালুটা বসাতে যাচ্ছি। ধরো এই ক্ষেত্রে D0 বাটনটা
অ্যাক্টিভ আছে বা অন আছে মানে 1 আছে, বাকিগুলো এই ক্ষেত্রে 0 হয়ে যাবে। তারপরে দ্বিতীয় লাইনে এটা 1, হ্যাঁ, যেহেতু আগের লাইনে D01 পরের লাইনে আর এখানে D01 D0টা অন হওয়ার সুযোগ নাই, হ্যাঁ, D1টা এখানে অন হচ্ছে, বাকিগুলা অফ। এখানে দেখো এই D0 অন হওয়া মানে হলো এটার বাইনারি ভ্যালু কত? 0। 0 এর জন্য বাইনারি ভ্যালু আসবে 0। এটা ধরো এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। আমি এখানে LSB হিসেবে নিলাম C, MSB হিসেবে নিলাম A। আমি আবারও বলছি, যদি প্রশ্নপত্রে থাকে যে ABC তিনটা আউটপুটের মধ্যে LSB থাকবে A, তাহলে তুমি এটা এখানে না লিখে তখন ওইখানে লিখতে হবে শর্ত অনুযায়ী। তারপরে দেখো এখানে আমার D1 কলামে আছে অন আছে কি এখানে D1, হ্যাঁ, তাহলে 1 এর জন্য D1 মানে এখানে আমাকে বুঝতে হবে যে এটা এই ডেসিমাল ভ্যালু 1 হিসেবে আছে, তাহলে এখানে 1 এর ডেসিমাল বাইনারি ভ্যালু কত হবে? 1। এগুলা 0 হয়ে যাবে। আমি একটু দ্রুত লিখতেছি। এখানে 1, তাহলে 0 0 0 0, এখানে 3, হ্যাঁ, 3 এর জন্য 3 এর কলাম এখানে আসবে আমার 1। তারপরে এখানে 1 দিলাম, এখানে 4 এর জন্য আসবে 4 এর এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে ডেসিমাল থেকে বাইনারি ভ্যালু দিতে গিয়ে তুমি যে 1 2 4 8, হ্যাঁ, তো যেমন এখানে আমি 1 1 লিখলাম, হ্যাঁ, তাহলে এই যে এখানে 1 1 11। তারপরে এখানে এখন 4 এর বাইনারি ভ্যালু কত হবে? আমার এত মুখস্থ রাখার দরকার নাই। এখানে আমি 1 এর নিচে এটা দিলাম, 0 0 হয়ে গেল 4। হ্যাঁ, যেমন এখানে 2 এর আগে 3, এখানে 4 এর 4। আবার 5 এর বাইনারি ভ্যালু কত হবে? হ্যাঁ, 4 আর 1, 4 এর নিচে 1 দিলাম, 1 এর নিচে 1, হ্যাঁ, 0। তাহলে 1 0 1। আচ্ছা, এখানে হলো আমার 1 0 0। এরপরে স্যার বিষয়টা আরেকবার বলেন স্যার প্লিজ। সুন্দরভাবে প্রশ্নটা করছো। আমি আসলে সময়ের ইয়েতে একটু দ্রুত বলতে চাচ্ছিলাম। শুনো, এখানে আমরা 0 এর বাইনারি ভ্যালুটা লিখলাম তো 0, না? এটা তো তোমরা সবাই জানো 0 এর বাইনারি ভ্যালু অলওয়েজ 0। 1 এর বাইনারি ভ্যালু কত? 1 লিখলাম, হ্যাঁ। 2 এর বাইনারি ভ্যালু কত? এটা তোমরা জানো 1 0। এখন 3 এর বাইনারি ভ্যালু কত? 3 এর বাইনারি ভ্যালু তোমরা জানো 1 1। কিন্তু এখানে একটা কৌশল আছে। কৌশলটা কি? আমি এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 4 লিখলাম, 8 লিখলাম, 16 এইভাবে লিখতে থাকলাম বাম থেকে। লিখে তারপরে আমার এখানে ধরো 3, হ্যাঁ, 3 এর বাইনারি ভ্যালু বের করব। এখানে 2 এর নিচে 1 দিলাম, 1 এর নিচে 1 দিলাম। তো 2 এর আগে 3, তাহলে 1 1 কত? 11 হয়ে গেল না? আবার 4 এর জন্য 4 তো আমার এখানে পাচ্ছি, 4 এর নিচে 1 দিলাম, এখানে 2 এর নিচে 0, 3 এর নিচে 1 এর নিচে 0, তাহলে 1 0 0 হয়ে গেল। 5 মানে কত হয়? 4 যোগ 1 5। এই 4 এর নিচে 1 দিলাম, তারপরে 0, 5 এর নিচে 1 দিলাম, 1 0 1, হ্যাঁ। তারপরে 6 যদি হয়, 6 এর জন্য কি করবে দেখো। আচ্ছা, 5 এর 4 এর ভ্যালুটা হলো 1 0 0, হ্যাঁ। তারপর দেখো এখানে আমি ভ্যালুটা লিখে দিচ্ছি। এখন 5 এর ভ্যালু কত হবে? যে এই যে 4 এর নিচে 1 0, 5 এর নিচে 1 1 0 1 1 0 1, এগুলো আমার 0 বসে গেল। তারপরে 6 মানে কত হয় দেখো। 6 মানে 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1, তাইলে 1 1 0 110 1 1 1 1 0। তারপরে সর্বশেষ লাইনে দেখো
এখানে। হ্যাঁ, এখন 7 মানে কত হয় দেখো তো। এখানে আমি আবার এটা একটু লিখে দেখাচ্ছি। 7 মানে হলো 4 আর 2 6, 6 1 7, 1 1 1। হ্যাঁ, তাহলে কত হয় 1 1 1, 4 2 6, 6 1 7, তাহলে এখানে 1 1 1। এখন তোমরা দেখো, এটা আমি জাস্ট তোমাদের এটা একটা কৌশল শিখিয়ে দিলাম। এখন তোমরা দেখো আমাদের সেই ট্রুথ টেবিল তৈরির নিয়ম অনুযায়ী 0 1 0 1 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 4টা 0 4টা 1 মিলছে কিনা। আমাদের ট্রুথ টেবিল গঠনের নিয়মের কোনো ব্যত্যয় এখানে ঘটে না, এখানে ধারাবাহিকতা আছে। হ্যাঁ, আবার তোমরা দেখো এখানে D0 থেকে শুরু করে কোণাকুণি বা ডায়াগোনালি আমার 1 গুলা চলে আসছে, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এইভাবে কৌশলগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে পরীক্ষার সময় বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও তোমাদের স্লিপ অফ ফ্যান বা ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য আমি এইভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমার ট্রুথ টেবিল গঠন হয়ে গেল। আমি 8 to 3 লাইন এনকোডারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি, তারপরে ট্রুথ টেবিল দেখিয়েছি। এখন আমার কাজ হবে বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশনটা কিভাবে দিতে হয়। তোমরা একটু খেয়াল করো। তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মনে হয় আর 8-10 মিনিট আছে। তোমাদের তো পরবর্তী ক্লাস মনে হয় 12টায়। তোমাদের থেকে আমি 10-15 মিনিট সময় নিতে পারবো বেশি, যদি তোমাদের অসুবিধা না হয় আমাদের আলোচনা পর্বটা শেষ করার জন্য। জি স্যার, নিতে পারেন স্যার। থ্যাংক ইউ। তাহলে আমি একটু এগিয়ে যাই, আমি ধারাবাহিকভাবে এগোতে হচ্ছে। এখানে দেখো তোমাদের 3টা আউটপুট আমি লিখতেছি, কি কি, এ বি সি। এই 3টা আউটপুট লেখার পরে এখন এদের বুলিয়ান ফাংশনটা আমাকে গঠন করতে হবে। এই কৌশলগুলো যদি তোমরা জানো তাহলে আমার বিশ্বাস তোমাদের পরীক্ষার হলে আর সমস্যা হবে না। হ্যাঁ, তো এখানে দেখো যে এখানে আমার কোন কোন ক্ষেত্রে 1 আছে। আমি সি দিয়ে শুরু করতেছি, যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। হ্যাঁ, এখন এখানে দেখো যে সি এর ভ্যালুটা দ্বিতীয় লাইনে 1 থাকা মানে কি, দ্বিতীয় লাইন এখানে যে ইনপুট 1 কোথায় আছে, D1। এই দেখো D1 প্লাস, প্লাস কেন হবে আমি আগে বলছিলাম যে এগুলা সব অর গেট, সেজন্য প্লাস হবে। হ্যাঁ, একই সাথে হচ্ছে না, দুটা লাইন আলাদা আলাদা। তারপরে দেখো এখানে আছে চতুর্থ লাইনে, চতুর্থ লাইনের জন্য এখানে কি আছে, D3 তে 1 আছে, প্লাস D3 প্লাস আছে ষষ্ঠ লাইনে, ষষ্ঠ লাইনের জন্য আছে কি, D5 এ 1 আছে, D5 প্লাস আছে অষ্টম লাইন। তাহলে আমার দেখি D3 D1 এ পেলাম, D3 তে পাইলাম, D5 এ পেলাম, কেমন। এরপরে D7, এই যে 1 আছে, হ্যাঁ, D7। দেখো আমার সি এর জন্য 1 যে যে ক্ষেত্রে আমি পেয়েছি তার জন্য ইনপুটের ভ্যালুটা কোন কোন ক্ষেত্রে 1 আছে আমি সেটা লক্ষ্য করছি। এই যে D1 D3, হ্যাঁ, তারপরে হলো D5 আর হলো D7। এখন তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, আমি তো এটা ট্রুথ টেবিল ফলো করে এভাবে লিখলাম। ট্রুথ টেবিল ফলো না করেও আমরা ইনপুটের নিয়ম অনুযায়ী যে 0 1 0 1 0 1 0 1 এইভাবে যদি মাথায় রাখি, মেমোরিতে রাখি, তাহলে আমি দেখব যে আমার এই আউটপুটটা সি এর ভ্যালুটা কখন 1 হবে, প্রথম লাইনে 1 হবে না, কেননা 0 দিয়ে শুরু, 0 1 দ্বিতীয় লাইনে 1 হবে। তার মানে কি,
আমার দ্বিতীয় লাইন মানে হলো এটা হলো D1, এই যে D1, তারপরে 1 0, তারপর আবার 1, তার মানে কি D3, তারপরে 0, তারপরে 1, তার মানে D5। এইভাবে আমি দেখি যে এখানে আমার আমি এইভাবে পাচ্ছি। এখন তোমরা দেখো যে আমি যদি বি এর ভ্যালুটা লিখতে যাই, বি এর ভ্যালুটা লিখতে গেলে এখানে ট্রুথ টেবিল ফলো করলে আমি দেখতেছি আমার দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। হ্যাঁ, আমি ব্লক ডায়াগ্রামটা মুছে ফেলছি স্থান সংকুলনের জন্য, কিন্তু তোমরা দেখো যে এখানে দুইটা 0 মানে কি D01, D0 এর ভ্যালু থাকবে 0 আর D1 এর ভ্যালু থাকবে 0। হ্যাঁ, তারপরে 1, এই 1 মানে কি D2, এই 1 মানে হলো D3, D2 প্লাস D3। ব্লক ডায়াগ্রাম লাগে, ব্লক ডায়াগ্রাম ছাড়া এটা ঝামেলা হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ABC ওটা ছোট হওয়াতে ব্লক ডায়াগ্রামটা মুছে দিতে হবে। D0, D1, D2, D3, D4, D5, D6 and D7। এখন এক্ষেত্রে দেখো তাহলে 0 1 0 1 0 1 0 1, হ্যাঁ, সি এর জন্য। তারপরে বি এর জন্য প্রথম দুটা 0 চলে গেল, দ্বিতীয় দুটা 1, D2 D3, এই যে D2 D3, আবার দুটা যাবে D4 D5 0 হিসেবে চলে যাবে, তারপরে D6 and D7। আমি সত্য সারণী না দেখেও ব্লক ডায়াগ্রাম দেখে সত্য সারণীর নিয়ম অনুযায়ী এটা লিখে ফেলা আমার পক্ষে সম্ভব। প্রথম দুটা 0, দ্বিতীয় দুটা 1, হ্যাঁ, D2 D3, তারপর তৃতীয় দুইটা 0, তারপরে চতুর্থ দুইটা 1, D6 D7, D6 D7। এখন তোমরা যদি আবার ট্রুথ টেবিলের সাথে মিলাও দেখো এখানে ঠিক আছে। আর অত স্লিপ অফ ফ্যানে একটা জায়গা আরেকটা হইতে পারে, তোমরা এটা চোখ পড়লে ঠিক করে নিও যে D2 D3, এই যে D2 D3, তারপরে D4 D5 0 0, তারপর D6 D7। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এর আউটপুটের ভ্যালুটা দেখো, প্রথম সাইডটা 0, D0 থেকে শুরু করে D3 পর্যন্ত 0, এগুলার 0। এরপরে D4 D5 D6 D7 এই সাইডটার ভ্যালু আসতেছে, বাইনারি ভ্যালু আসতেছে 1। তাহলে আমি এগুলো লিখে ফেলি D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। হ্যাঁ, জাস্ট আমি আমার এই ট্রুথ টেবিল ফলো না করে ব্লক ডায়াগ্রাম দেখে আমার ট্রুথ টেবিলটাকে মেমোরিতে রেখে আমার পক্ষে এটা বুলিয়ান ফাংশনটা লিখে ফেলা সম্ভব। হ্যাঁ, এমনকি বুলিয়ান ফাংশন ছাড়াও আমি ব্লক ডায়াগ্রাম দেখে যে মেমোরি থেকে আমার পক্ষে লজিক সার্কিট অঙ্কন করা সম্ভব। কিভাবে তোমরা দেখো, আমি এখন ট্রুথ টেবিলটা মুছে ফেলতেছি, এটার কাজ আর নাই। এখানে আমার লজিক সার্কিটে আউটপুট হলো তিনটা। হ্যাঁ, তিনটা আউটপুট কি A B C। তাহলে তিনটা আউটপুট এগুলো কি নট অ্যান্ড গেট, এগুলো হলো অর গেট। অর গেট হিসেবে আমি এখানে তিনটা
তিনটা অর গেট আমি লিখতেছি, একটা হলো এ বি আর সি। এরপরে আমার এখানে আউটপুট হলো, সরি ইনপুট হলো 8টা, 2 3 4 5 6 7 8। এটা হলো D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এগুলো হলো আমার ইনপুট। এখন সি এর ক্ষেত্রে আমরা জানি ইনপুট গুলোর মধ্যে প্রথমটাতে 0 থাকে ভ্যালু, দ্বিতীয়টা 1 থাকে। তাহলে আমি এখানে 1 এর এটা কানেকশন দিলাম। যেমন এখানে দেখতেছি যে D1, তারপরে কি D2 টা 0 থাকবে, D3 টা থাকবে 1। হ্যাঁ, D3 এটা আমি কানেকশন দিয়ে দিচ্ছি, এই যে D3। এই সি মানে হলো আমার ইনপুট হবে, ইনপুট D1 আর D3 এর কানেকশন হবে। এরপরে বি এর ভ্যালুটা আসতেছে D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। আমি এদিকে খেয়াল না করেও যে আমার ট্রুথ টেবিলে মেমোরিতে রেখে আমার পক্ষে এটা অঙ্কন করা সম্ভব, যে এখানে প্রথম দুইটা 0, তারপরে দুইটা আচ্ছা এখানে D1 D3 তারপর D5 যাবে। হ্যাঁ, D5 যে এই যে D5 এর কানেকশনটা দিলাম। এরপরে D7 হলো এটা, 4টা ইনপুট। হ্যাঁ, এক একটা অর গেটে 4টা ইনপুট যাচ্ছে, D1 D3 D5 এন্ড D7। এরপরে বিতে কোনটা কোনটা দেখো, যে এই দুটো তো 0 হিসেবে যাবে। তারপরে D2 D3, এই D2 D3। হ্যাঁ, তাহলে D1 D2 0, D2 D3 1 আসবে, D4 D5 D4 D5 0 আসবে, তারপর D6 D7। এখানে D6 আর D7। এখন তোমরা এদিকে মিলিয়ে নাও, দেখো D2 D3 তারপরে D6 এন্ড D7। এরপরে এর জন্য ইনপুট আসবে যে 8টার মধ্যে 8টা ইনপুটের মধ্যে শেষের 4টা, তার মানে D4 থেকে শুরু করে D7 পর্যন্ত। এই D4 কোথায়, এটা এই D4 D5 D6 D7। তাহলে আমার তিনটা আউটপুট এ বি সি আমি সত্য সারণী ফলো করিও এটা আঁকা সম্ভব, আবার সত্য সারণী বাদ দিয়েও ইনপুটের অবস্থান অনুযায়ী এটা মেমোরিতে রেখে আমার পক্ষে যে বুলিয়ান ফাংশন এবং লজিক সার্কিট অঙ্কন করা সম্ভব। এমনকি বুলিয়ান ফাংশন বাদ দিয়েও যে আমি সত্য সারণীতে ইনপুট গুলোর অবস্থানকে মেমোরিতে রেখে আমার পক্ষে লজিক সার্কিট অঙ্কন করা সম্ভব। তো এই বিষয়গুলো তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখালাম, কিন্তু পরীক্ষার সময় যে এত কিছু তুমি একসাথে লেখা তোমার সময় অ্যালাউ করবে না। যেভাবে প্রশ্নে আসবে, তোমাকে যদি বলে যে ব্লক ডায়াগ্রাম এবং সার্কিট অঙ্কন করো, তাহলে তুমি যদি এই হিসাবটা, এই কৌশলটা যদি মেমোরিতে রাখতে পারো, তাহলে তোমার সময়ও নষ্ট হবে না, তুমি যথাযথভাবে আনসার করা তোমার পক্ষে সম্ভব হবে। তো 11:45। হ্যাঁ, আজকে তোমরা কোথায় তোমাদের সমস্যা, আমি আমার নির্ধারিত সময়ের টপিকটা শেষ করার স্বার্থে আর ওইভাবে প্রশ্নটা করলাম না। এখন তোমাদের কার কোথায় সমস্যা তোমরা প্লিজ বলো, কার কোথায় অসুবিধা তোমরা একটু বলো, যে বললে আমি হেল্প করবো যদি কোথাও তোমার অসুবিধা বলো বলো। স্যার, আমরা ইনপুট D1 থেকে শুরু না করে D0 থেকে ধরা শুরু করলাম। আবার বলো কথাটা, আবার বলো, কি বলছো?
স্যার আমরা ইনপুট স্যার D0 থেকে শুরু করছি স্যার, হ্যাঁ D1 থেকে শুরু করলাম না কেন স্যার? ও, তুমি যদি D1 থেকে শুরু করো তাহলে D8 যাবে, অসুবিধা নেই। 8টা তো ইনপুট তো 8টা আসবে। কিন্তু শুনো, আরেকটা কথা তোমাকে আমি বলে রাখি যে সত্য সারণীতে আমি একদম এলএসবি তে যেটা আছে ওটার ভ্যালু প্রথম কি পাচ্ছি, 0 না? তো 0-এর জন্য তো আমি ওইখানে ওই সার্কিট অঙ্কনে যাব না, আমাকে লক্ষ্য করতে হবে যে কোথায় কোথায় 1 আছে। তো এতে করে দেখা গেছে যে D0 এর ক্ষেত্রে তো বাইনারি ভ্যালু 0 এর জন্য 0ই আসে, 1 আসে না, সেজন্য এটা বাদ পড়ে। আর এখানে তুমি এই ডি না দিয়ে অন্য XYZ বা যে তোমার সুবিধা অনুযায়ী তুমি যে কোনোটা দিতে পারো, বা I1 I2 বা I0 I1 এইভাবে দিতে পারো। তোমার কি প্রশ্নের জবাব পেয়েছো? জি স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে বলো, যদি আর কোথাও কোনো অস্পষ্টতা থাকে বলো। এখানে 7টা ধাপ, যে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন এবং লজিক সার্কিট, এই 7টা ধাপ যদি তোমার বুঝতে আর কোথাও কোনো অসুবিধা না থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তুমি ঠেকবে না। এমনকি আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যাতে তোমাদের সময় কিল না হয়। হ্যাঁ, অল্প সময় যাতে তোমরা প্রশ্নগুলোর আনসার করতে পারো। যে একদিকে বুঝতে হবে, বোঝানোর জন্য যেভাবে বলার দরকার সেটা আমি শুরুতে বলছি। এরপরে যে অতি দ্রুত কিভাবে কোনাকুনি ভাবে 1 লিখতে হয়, কিভাবে বাইনারি ভ্যালুটা লিখতে হয় সেটা আমি দেখিয়েছি। এরপর কোথাও যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা ইজিলি বলতে পারো। স্যার বলো। এখানে এলএসবি ইকুয়াল টু সি থাকার কারণে সি কি একক একক স্থানে থাকছে নাকি? জি জি জি। বা এখন যদি স্যার মানে এলএসবি ইকুয়াল টু এ থাকে তাহলে কি এ একক তখন ওই যে সি এর জায়গায় এটা চলে আসবে, তখন এ সমান লিখবে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। আমি আবারও বলছি, দেখো তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জি প্রশ্ন স্যার। করতেছো, যে পরীক্ষার সময় যদি প্রশ্নে থাকে যে একটা 8 to 3 এনকোডারের ক্ষেত্রে 3টা আউটপুট হলো এ বি সি, তবে শর্ত থাকে যে এর অবস্থান হলো এলএসবি, তখন কিন্তু এলএসবি তে তুমি এ কে লিখতে হবে প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে হবে তোমার শর্ত কোনো কিছু দিয়ে দিছে কিনা, প্রশ্ন শর্ত যা দিবে শর্তকে তোমাকে ফুলফিল করতে হবে। আর যদি শর্ত না থাকে তুমি র্যান্ডমলি এবিসিও লিখতে পারো, তারপরে ওই সি কে এককের গড়েও লিখতে পারো, সি কে শতকের গড়েও লিখতে পারো, তোমার সুবিধা অনুযায়ী। স্যার কখনো কি বি ইকুয়াল টু এলএসবি থাকবে? বা হ্যাঁ হ্যাঁ, ডি এলএসবি কি বি বলো বলো। হ্যাঁ, মানে স্যার বলতেছি মানে এলএসবি ইকুয়াল টু বি কি কখনো থাকতে পারে? শোনো এখানে বি না, হয় সি, এবিসি নিলে সি থাকবে এলএসবি তে, বা এ থাকবে এলএসবি তে, অথবা এক্স ওয়াই জেড নিতে পারো, তখন জেড থাকবে এলএসবি তে, তারপরে অথবা এক্স থাকবে এলএসবি তে, এক্স ওয়াই জেড, ওয়াইটা তো মাঝখানে পড়ে যায় না। এলএসবি টা তার হলো মানে কি, স্যার মানে শোনো মানে এলএসবি টা হলো কি, প্রান্তীয় মান কি স্যার? জি স্যার। হ্যাঁ এলএসবি টা হলো কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, তার মানে কি এটার মান হলো সর্বনিম্ন, আর এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। শোনো, একক, দশক, শতক কোনটা বড়? শতকেরটা না? তো এমএসবি টা থাকে বাম দিকে, এলএসবি টা থাকে ডান দিকে। একক, এককের বামে দশক, দশকের বামে শতক, তো শতকেরটা হলো এমএসবি, আর এটা হলো এককটা এক্ষেত্রে এলএসবি, ডান দিকে সর্বডানে। আর কোনো কথা আছে? আর কোনো প্রশ্ন, কোথাও কোনো সমস্যা আছে? জি না স্যার। তো তোমাদের জানার আগ্রহ আছে, তোমাদের একটা প্রতিকূলতা হইলো রোজার দিন স্যারে খেয়ে ঘুমানোর পর এরপরে 10:30টায় অনলাইনের ক্লাসে উপস্থিত হওয়া আসলে তোমাদের জন্য কষ্টের ব্যাপার। তারপরও তোমরা যে এই ঘুমকে বাদ দিয়ে, হ্যাঁ, ক্লাসটা করার জন্য আগ্রহ নিয়ে তোমরা যে অনলাইনের ক্লাসে উপস্থিত হয়েছো, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের আমি এর আগে দুটো ক্লাস নিয়েছি। হ্যাঁ, আজকেরটা সহ 3টা অনলাইনে ক্লাস হচ্ছে। আমি ইমিডিয়েটলি এই 3টা ক্লাস তোমাদের ইয়েতে অনলাইনে আমি এটা আপলোড করে দিব। তোমরা সেক্ষেত্রেও যেখানে যেখানে বুঝনে বা কোথাও সমস্যা থাকে তোমরা ওই রেকর্ড থেকে, আপলোড থেকে তোমরা এটা দেখে নিতে পারবা। হ্যাঁ,
আর আরেকটা বিষয় হলো কি, তোমাদের তো আজকে আমি শুধু এনকোডার নিয়ে কথা বলছি, হ্যাঁ, সময়ের সাথে তো আসলে পারা যায় না, কিন্তু ডিকোডার তো রয়ে গেছে। তো ডিকোডার নিয়ে আমি কথা বলবো, তারপর ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো। ফ্লিপ ফ্লপ যদি তুমি না বুঝো তাহলে পরের টপিক গুলো তোমার বুঝতে অসুবিধা হবে। এমনকি